কার্যসূচি শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথম আজকের এই সভার সভাপতি সম্মানীয় মতুয়াচার্য ফণী গোসাই মণ্ডল মহাশয়কে অনুরোধ করব আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আজকের এই সভায় উপস্থিত মতুয়া মহাসংঘের সদস্য সম্মানীয় বিমল বালা মহাশয়, আপনাকে অনুরোধ জানাবো আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন। তৎসহ মতুয়া মহাসংঘের সদস্য শ্রীমাননীয় অর্জুন বিশ্বাস মহাশয়, আপনাকে অনুরোধ জানাবো আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। তৎসহ আমাদের মতুয়া মহাসংঘের সদস্য তথা আমরা পূজারী হিসেবেই সম্বর্ধন করে থাকি আমাদের মধ্যে বিরাজমান শ্রীমান প্রকাশ পাগল, যদিও ওনার মিস্ত্রি টাইটেল, বর্তমান আমরা আরেকটা টাইটেল ওনাকে দিলাম, যেটা প্রায় বছর 2 আগের থেকে শুরু হয়েছে, যে প্রকাশ পাগল বলে ওনাকে আমরা মহারাষ্ট্রে সবাই জানতে চাই। ঠাকুরের দ্বাদশ পাগলের কথা শুনেছি, ওনারও লীলা আমরা দেখছি, তো আমরা ওনাকে প্রকাশ পাগল বলে আখ্যা দিলাম। ওনাকে অনুরোধ জানাবো আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। সহ আমাদের যুব কমিটির ভিতরে আমাদেরই একজন ভাই, যিনি আমাদের গর্ব, আমাদের মহারাষ্ট্রের গর্ব, যে সত্যিকারে যে গুরুচাঁদ ঠাকুর চেয়েছিল যে খাও বা না খাও ছেলে মেয়েকে শিক্ষিত করো, লেখাপড়া শেখাও, তো আমাদেরই একজন ভাই লেখাপড়া শিখেছে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আগামী ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা যা পড়বে তার তৈরি করার উত্তর দায়িত্ব তার কাঁধের পরে। সে আমাদের ভিতরে বিদ্যমান, আমাদেরই ভাই সম্মানীয় সুজয় বাছাড়, ওনাকে অনুরোধ জানাবো আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করুন। মহারাষ্ট্রে মতুয়া সঙ্গে মতুয়াদের ভিতরে প্রায় 30 বছর গত হয়ে যাচ্ছে, যে বড় বড় ঝড় ঝঞ্ঝা অনেক কিছু আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর কিছু মানুষ আছে তারা আড়ালে থেকে সেই সমস্ত ঝড়ের মোকাবেলা করে এই মতুয়া সমাজকে জাগ্রত রাখার চেষ্টা করে। সত্যি আমাদের মানুষ এত সহজ সরল যে কারোর উপরে ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে থাকে, জানে না যে কতদূর কি হয়ে যাচ্ছে। প্রত্যেক মানুষের হিসাব রাখা দরকার। যারা মুষ্টিময় কতক লোক যারা এর হিসাব নিকাশ করে আজ পর্যন্ত মতুয়া সমাজকে এখানে খাড়া করে রেখেছে, স্থান করে রেখেছে, তা না হলে কবেই ব্রাহ্মণ্যবাদের কবলে পিষ্ট হয়ে যেত ওই মানুষগুলো, তা বিচার করে না কেউ। তেমনি আমাদের ভিতরে একজন মানুষ, আমি ওনাকে অনুরোধ জানাবো সম্মানীয় অশোক বিশ্বাস মহাশয়, আপনি মঞ্চে এসে আসন গ্রহণ করবেন, আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমি একথা আগেই বলেছি যে আমাদের ভিতরে যারা সম্মানীয় গুণী জ্ঞানী বিজ্ঞ, তাদেরকে যদি আমরা সম্মান না করি তো বাইরের থেকে কেউ সম্মান করে না। গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তোদের মানুষকে তোরা উপরে তুলে ধর, তাদেরকে পা ধরে টেনে তুলে নিচে নামানোর চেষ্টা কখনো করিস না, তাহলে সব থেকে বড় অধর্ম হবে। যে উঠছে তাকে উপরে তুলে ধরতে হবে, তে আরো উপরে যাক, সেজন্য একজন হয় 10 জনের ভিতরে। আমরা যেন এই চেষ্টা সবসময় মনে রাখি। হরি বল। আমাদের মতুয়া ধর্মের মহারাষ্ট্রে যখন থেকে আর কি
এই মতু আন্দোলন গোসাইরা বা সেই সময় যে পিঢ়ি যাদের উপরে উত্তরদায়িত্ব ছিল মহারাষ্ট্রে মতো ধর্মকে একটা পথ নির্দেশনা করা, তার ভিতর থেকে একজন সৈনিক আমাদের ভিতরে উপস্থিত আছে, যিনি সম্মানীয় সুখেন ভক্ত মহাশয়। আমি ওনাকে অনুরোধ করব, আপনি আসনে এসে আসন গ্রহণ করুন। এখানে কাছে এসো, দিবাশিস দেওয়া আসতে পারে, এক দুজন থাকতে পারে, কোথাও কোনো পিছন থেকে লাভ নেই। আমি মায়েরা যদি এখানে থাকে তাদেরকে অনুরোধ জানাবো, মন্দিরে শুনেছি ফুলের মালা তৈরি করা আছে, চন্দন এবং ফুলের মালা মন্দির থেকে নিয়ে এসো যদি কেউ থাকো। সম্মানীয় ফণীভূষণ মণ্ডল মহাশয়কে পুষ্পহার দিয়ে স্বাগত করবেন। দাঁড়াতে হবে, ধনিকা একটু দাঁড়াও। হ্যাঁ, নাম বললে না দাঁড়ালে অনেক চেনা যায় না। জয় জয় শান্তি হরি পিতা হরি হরি মা বিনাবালা, মাকে অনুরোধ জানাবো আজকে পুষ্পহার দিয়ে আমাদের সুখেন ভক্ত মহাশয়কে উনি স্বাগত জানাবেন। জয় জয় হরি গুরু চাঁদি প্রীতে হরি ধ্বনি বলবো। আজ সহ হরিদাস হালদার মহাশয়কে অনুরোধ জানাবো আজকে আমাদের সবাই উপস্থিত রাজ্য কমিটির সদস্য সম্মানীয় বিমল বালা মহাশয়কে পুষ্পহার দিয়ে স্বাগত জানাবেন। তৎসহ কবিতা সুশীল মণ্ডল মাকে অনুরোধ জানাবো পুষ্পহার দিয়ে আজকের সভায় উপস্থিত আমাদের সম্মানীয় অশোক বিশ্বাস মহাশয়কে সম্মান করবেন পুষ্পহার দিয়ে। তৎসহ আরতি অধিকারী আজকে সম্মান করতে যাচ্ছে আমাদের বিশিষ্ট যুব ভাইদের ভিতরে সম্মানীয় সুজয় বাছার মহাশয়কে পুষ্পহারে স্বাগত করবেন। রিনা বড়াল আমার মাকে অনুরোধ জানাবো আজকে পুষ্পহার দিয়ে সম্মানীয় বিজয় পাগলকে সম্মান করবেন। প্রকাশ পাগল, সম্মানীয় প্রকাশ পাগল মহাশয়কে পুষ্পহারে সম্মানিত করবেন। মা রেখা ঢালিকে অনুরোধ জানাবো পুষ্পহার দিয়ে আমাদের রাজ্য কমিটির সদস্য সম্মানীয় অর্জুন বিশ্বাস মহাশয়কে স্বাগত করবেন। আমাদের এই সভায় উপস্থিত সম্মানীয় খোকন মজুমদার মহাশয়, আপনাকে অনুরোধ জানাবো আপনি আসরে আসুন। দিবাশিস শিকদার মহাশয়কে অনুরোধ জানাবো আমাদের এই সভায় উপস্থিত সাধু খোকন মজুমদার মহাশয়কে উনি পুষ্পহারে স্বাগত করবেন। আমাদের সম্মানীয় জ্যেষ্ঠ নাগরিক হিসেবে আমরা আরো একটু সম্মান জানাই আসরে
যদিও মঞ্চে আমরা চেয়ার দিতে পারিনি, তবু আসলেও আমাদের কবিতা আমাকে অনুরোধ জানাবো সম্মানীয় অমল গাঙ্গুলি মহাশয়কে উনি স্বাগত করবেন। না আসলে থাকা অসুবিধা নেই। তৎসহ 9 নম্বর লক্ষ্মীপুর সম্মানীয় রাজন মণ্ডল মহাশয়কে আমি স্বাগত জানানোর জন্য কামিনী মাকে অনুরোধ জানাবো। আজকের এই সভায় যতটুকু যেভাবে আমরা সবার সম্মান বা সবার নিয়ম বরকরার রাখতে পেরেছি বা পারিনি, শব্দ সময়ে কথার মাধ্যমে আমি এখানে উপস্থিত সকল এই গণ্যমান্য সকলকেই শব্দ সময়ে আমি স্বাগত জানাই, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মায়েদেরকে বলবো বরণকুলো নিয়ে সকলকে এক জায়গা দাঁড়িয়ে জয়ধ্বনির সঙ্গে স্বাগত করার জন্য। এখানে আসলের দিকে সবাই একসঙ্গে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, জয় হরি বল। আমি সঞ্চালকের সঙ্গে সঙ্গে প্রাস্তাবিক ভাষণটাও আপনাদের সামনে রাখব, তারপর সকলে বসে একটা বিচার বিমর্শর সময় থাকবে। সেই সময়টা সবাই মিলে শান্তিপূর্ণভাবে এক একটা করে ধরে ধরে যে আমরা কোন নির্ণয় নিতে পারি, নিয়ে তারপরে রায় হয়ে যাওয়ার পরে আমরা একটা সিদ্ধান্ত সমবেশীভাবে নেব। কিন্তু কেউ উত্তেজিত হবেন না, অশান্তি কেউ সৃষ্টি করবেন না। এখানে ব্যক্তিগত নিজ স্বার্থের জন্য কেউ আমরা আসিনি। সকলে বাড়ির কাজকর্ম বা বহুমূল্য সময়ে আপনারা বাড়ির কাজে নষ্ট করে এখানে সেই সময় দিতে বাবা গুরুচাঁদ ঠাকুর, আদ্যশক্তি মা সত্যভামা, আমার আরাধ্য দেবতা, তাদের চরণে আমি জানাই কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। যার কৃপায় এই পৃথিবীতে এসেছি, সেই পিতামাতা তারা যদি এই পৃথিবীতে না আনতো তাহলে এই পৃথিবীর আনন্দ রূপ রস গন্ধ কিছুই উপভোগ করতে পারতাম না, কেউ পারতাম না। তাই আমাদের ধর্মের মূল উৎস হচ্ছে পিতামাতা। গাছের গোড়া হরি গাছের ফল, গাছের গোড়া থুয়ে আগায় ঢালিস না রে জল। মা বাবাই আমাদের ভগবান, সেই মা বাবা স্বরূপ ভগবানকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তৎসহ এই আসরে উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েরা, আমার মঞ্চে উপস্থিত আজকের এই সভাপতি আসরের এবং সম্মানীয় গুণীজ্ঞানী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরি বল, জয় হরি বল। আজ এই সভা আয়োজনের বিশেষ কারণ আপনাদের সামনে রাখবার চেষ্টা করছি। যদি অনেকগুলো কারণ, তার সামান্য কিছু আপনাদের সামনে রাখবো যেগুলো একটু ইম্পর্টেন্ট, যে ভাবা দরকার, বিচার করা দরকার। বাড়িতে যেমন জমির ধান ভাঙায় চাল বস্তা ভরে রাখলেও মায়েরা কিন্তু বাটি হোক আর গ্লাস হোক মেপেই রান্না করার চেষ্টা করে। তো আমরা যদিও জমির ধান খাই, তো আমরা যেন চালটা মেপে খাই। এই জায়গাটাই আমরা বলতে চাচ্ছি যে এই মহারাষ্ট্রব্যাপী সমস্ত মতুয়ারা
যে ধান ভাঙায় বস্তায় চাল ভরে রেখে দিয়েছি আর ইচ্ছা মতো খাচ্ছি, বেশি হয়ে গেলে গাড্ডায় ঢেলে দিচ্ছি। এই জায়গাটা একটু হিসাব করতে হবে, তার জন্য আপনাদের বিশেষভাবে ডাকা। তার কয়েকটা নোটেড পয়েন্ট আপনাদের সামনে রাখবো, সেগুলো ধরে আপনারা আলোচনা করবেন। আজ এই বিশেষ সভা আয়োজনের কারণ মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের সামান্য কিছু কথা বলার চেষ্টা করছি। বিশেষত আমাদের মানুষ এতটাই সহজ সরল যে তারা কোনো রকম বাদ বিবাদের মধ্যে পড়তে চায় না। ওই একটা গন্ডগোল হয়েছে, যাক না, ও যা পারে করুক, এ ধরনের মন্তব্য আমাদের ভিতরে, যে ওরা বাদিয়েছে ওরা বুঝুক, আমি ওর ভিতরে যাবো কেন, দূরে থাকি। ঠিক বলছি তো? তো এই যে ভাবনা, এই ভাবনায় মানুষের হীনতা নিয়ে আসে, মানুষকে প্রতিবাদ করার ক্ষমতা দেয় না। কিন্তু তখনই যদি আমাদের মানুষ রুখে দাঁড়িয়ে তার প্রতিবাদ করে, তাহলে সে সেই কর্ম থেকে বঞ্চিত হয় বা সে সৎপথে আসতে পারে। কিন্তু আমরা সৎপথে একজন মানুষকে যেতে দিচ্ছি না বা অসৎকর্ম করতে বাধ্য করছি, তাতে আমরা নিজেরাও ওই চোরের দলে থাকলে চোর হয় তেমনি হয়ে পড়ছি। যাই হোক, তারা কোনো রকম বাদ বিবাদের মধ্যে পড়তে চায় না এবং প্রতিবাদও করতে চায় না। আবার চোখ থাকতেও অন্ধের মতো কারোর উপর অনেকটা নির্ভরশীল। দাদা আছে না, যা করে করবে না, আমাদের প্রত্যেকে খতিয়ে দেখতে হবে যে কাজটা ঠিক হচ্ছে কি না হচ্ছে। কারোর উপর যে বিশ্বাস ভক্তি করে অন্ধের মতো পড়ে থাকলাম, এগুলো আমাদের গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে শিক্ষা দেয়নি। অতিরিক্ত বিশ্বাস করে হিসাব না নিয়েই আমরা লোকসান খেয়ে হায় হায় করছি। মানুষ বিচারশীল, তাই যারা যা করে ভাবে ঠিক করছি, কিন্তু দেখা যায় এক অপরের মতের মিল হয় না। এই যে ভুলগুলো হচ্ছে, যারা যা করছে সে ভাবছে আমি তো ঠিক করছি। এই যে আমরা একটা মিটিং এর আয়োজন করছি, হয়তো কেউ ভাবছে ওরা ভুল করছে, কিন্তু আমরা ভাবছি আমরা ঠিক করছি। তাই যে যে কর্ম করে সে সেটা ভাবে যে আমরা ঠিক করছি। কিন্তু যখন উভয় দল এক জায়গা হয়ে যায়, তখন দেখা যায় কি এক অপরের সঙ্গে মতের মিল হচ্ছে না। তারা একরকম করছে, আমরা একরকম করছে, এতে হয় দলাদলি, এতে হয় মনোমালিন্য, এতে হয় এক অপরের প্রতি ঘৃণা, লাঞ্ছনা, বঞ্চনা। এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমাদের ধর্ম যদি এক হয়, সবার জন্য এক নিয়ম, সেখানে দ্বিমত হওয়া উচিত নয়। কে কি করছে কে করলো না এ দেখার সময় এখন নেই। আমরা যদি একমত হতে পারি, একটা সংগঠন তৈরি করে এক নিয়মে চলতে পারি, সেটাই হবে নিজেকে নিজে দেখা। তার জন্য সামান্য কিছু আজ সকলের সামনে রাখছি। সেই দিকগুলোর ভালো মন্দ দেখে একটা ভালো দিক নির্ণয়, সমবেশী মতে একসাথে চলা যায় এমন একটা নির্ণয়ের জন্য আপনাদের কাছে আশা করব। এ পর্যন্ত আমরা যুবক ভাইয়েরা যদি ভুল করে থাকি, তাহলে আপনাদের উপর নির্ভর হতে চাই। অনেকের প্রশ্ন যে যুবকরা যা করছে এরা ধ্বংস করছে। মিটিংয়ে বসে আমাদের শুনতে হয়, বড় দুঃখ লাগে যে পিছের থেকে বলে যে এই কয়টা ধ্বংস করছে, এগুলো এরা যা নীতি নিয়ম তৈরি করে এদের জন্য এই মত ধর্ম মহারাষ্ট্রে ধ্বংস হচ্ছে। আমরা সে সমস্ত কিছু আপনাদের সামনে রাখতে চাইছি। এই জন্য যদি সত্যি আমরা ধ্বংস করি, সত্যি যদি আমরা ভুল করি, তো আমরা আপনাদের উপর নির্ভর হতে চাই। আপনারা যা নির্ণয় নেবেন আমরা সেটা মাথা পেতে নেব এবং ভুল করা থেকে বিরতি চাই। সমস্ত ভক্তের কাছে আমার এই প্রার্থনা। সর্বপ্রথম আমি কিছু পয়েন্ট আপনাদের সামনে বলবো, মাইন্ড করবেন না, বুঝবার চেষ্টা করবেন, বাদ বিবাদ করার চেষ্টা করবেন না। যেটা সঠিক তথ্য আমরা প্রমাণ সহিত সেটাকে আমরা তুলে ধরব, যেটা অনেকে অজানা। সর্বপ্রথম আজকে ধাম এক প্রকার ঠাকুর বাড়ি। কেন বললাম এ কথা? বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আমাদের ভিতরে এই ভাবনা ছিল যে আস্তিধাম আমাদের আধিপত্য, আমাদের জায়গা, আমাদের একটা কিছু বড় হচ্ছে বা হবে বা আমরা করব। তাই যে 1 টাকা পারে সে 5 টাকা দেওয়ার চেষ্টা করেছে, যে সময় নেই তবু যাওয়ার চেষ্টা করেছে। কেন? যে আমাদের এই যে আমার বললে যে একটা আধিপত্য বা আপনত্ব জাগে, সেই ভাবনাটা প্রত্যেক মহারাষ্ট্রের ভক্তের ভিতরে ঢুকেছিল, যার কারণে তারা কিন্তু সেখানে অকাতরে দান ধন যা কিছু করেছে সামর্থ্য অনুযায়ী এবং সময়ও দিয়েছে।
কিন্তু আজকে সেটা না থাকার কারণে আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে আষ্টি ধাম যেটা একটা পরিচয় আমাদের সবার কাছে, সেই আষ্টি ধামটা এক প্রকার ঠাকুর বাড়ি, আর সেটা ঠাকুর বাড়ি হয়েই থাকবে। গত যে মিটিংয়ে মমতা ঠাকুর এসেছিল এই উৎসবের 3 দিন আগে, সেদিন পরিষ্কার ওই মিটিংয়ে বলে দিয়েছে যে তোমাদের যদি ক্ষমতা থাকে জায়গা কিনে মহোৎসব করো। এ কথাটা ভক্তদের জানা একান্ত প্রয়োজন। দ্বিতীয় কথা, যারা এই জায়গায় টাকা দিয়েছিল কিনে জায়গা কেনার জন্য, এই জায়গা আমি বিক্রি করে তাদের 3 গুণ টাকা ফিরিয়ে দেব। মিটিংয়ের সভাপতির মঞ্চে, সভাপতির আসনে দাঁড়িয়ে উনি কথা বলেছেন। তো সেখানে দাঁড়িয়ে তার আগের মিটিংয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই আজকে মহোৎসব কারা করবে। এর আজকে থেকে নির্ণয় হয়ে যাক, হয় মহারাষ্ট্রের ভক্তরা করবে, না হয় ঠাকুর বাড়ির থেকে করবে। সেখানে উত্তর দিয়েছে মমতা ঠাকুর যে আস্তির মহোৎসব আমার মতুয়া মহাসংঘ করবে, মতুয়া মহাসংঘ করবে। আমি তবুও কনফিউজ ছিলাম যে মতুয়া মহাসংঘ মানে তো মহারাষ্ট্রের সব ভক্ত, এটা কনফিউশন। কিন্তু সেটাও পরিষ্কার করার জন্য আমাদের রাজ্য কমিটির যে অধ্যক্ষ বা কার্যকারী অধ্যক্ষ সম্মানীয় ডাক্তার মল্লিক এবং কার্যকারী অধ্যক্ষ সম্মানীয় অমল পোদ্দার মহাশয়, এনাদের সঙ্গে চর্চা করলাম যে ব্যাপারটা কি। সেখানে ডাক্তার মল্লিক যা বলেছে তার সঙ্গে হুবহুব মিল ডাক্তার পোদ্দার বলেছে। সে কথাটা আপনাদেরকে জানিয়ে দেওয়া ভালো। উনি পরিষ্কার বলেছেন যে মতুয়া মহাসংঘ একটা রাজ্য কমিটি যেটা ঠাকুর বাড়ির তত্ত্বাবধানে প্রচালিত হয়। এখানে যদি একটা মিটিং অ্যারেঞ্জ করতে হয় তো এর সাংঘাধিপতির সমস্ত অথরিটি সে যে থাকবে, আজকে মমতা ঠাকুর আছে, হয়তো তারপর তার মেয়ে থাকবে বা জামাই থাকবে, তো তার কাছ থেকে অর্ডার নিতে হবে। আমরা ভাবছি আমাদের রাজ্য কমিটি, কিন্তু না, এটা ঠাকুর বাড়ির কমিটি। আজকে যারা আমাদের কমিটির আছে হয়তো জানে না, কারণ কমিটির আজও পর্যন্ত একটাও মিটিং হয়নি। কমিটি এখনো মহারাষ্ট্রে কোথাও কোনো কাজ করেনি, কোনো মানুষের কোনো মহোৎসবে গিয়েও ভক্ত সংগ্রহ করেনি। তাহলে তাদের কাছ থেকে চর্চা করে আমরা এই পর্যায়ে পৌঁছেছি যে আমরা কমিটি নামমাত্র, আমাদের যা কিছু করতে হবে তা মমতা ঠাকুরের কাছ থেকে অর্ডার নিতে হবে। আজকে যে তোমরা আমাদের কমিটির নিমন্ত্রণও দিচ্ছ, তাহলে এই কমিটির নিমন্ত্রণ পাওয়ার পরে আমাদের মমতা ঠাকুরের কাছে ফোন করতে হবে যে যুবকরা বা দলপতিরা আমাদেরকে মিটিং ডেকেছে, আমরা কি করব। সেখান থেকে যদি বলে তোমরা যাও, তা আসবে, যদি বলে না তো তারা আসবে না। তাহলে আমাদের ভেবে আমরা যে ভুল পথে পরিচালিত হচ্ছি, আমরা ভাবছি আমাদের সুবিধা অসুবিধা যা কিছু হবে রাজ্য কমিটি আছে তারা দেখবে, কিন্তু এটা ভুল। তারা পরিষ্কার করে দিয়েছে যে তোমরা একটা স্টেপ নাও, মহারাষ্ট্র রাজ্যের যত দলপতি তোমরা আছো, ভক্তরা বিশেষ যারা আছো, তারা থেকে একটা স্টেপ নাও, সেই স্টেপটা কার্যকারী করো। তোমরা মহারাষ্ট্রের হাল ধরতে পারো, তোমরা কাজ করতে পারো। যদি তোমাদের সঙ্গে সব ভক্তরা হয়ে যায় তাহলে আমরাও তোমাদের সঙ্গে, তাছাড়া আমাদের বেরোনোর কোনো রাস্তা নেই। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো সেখানে আপনারা ইতিহাসগুলো জেনে বিচার করবেন। এই জন্য আমি বলছি যে আস্তি ধাম এক প্রকার ঠাকুর বাড়ি, সকলের ঠাকুর বাড়ি হয়ে থাকবে, এতে আমাদের কোনো দ্বিমত নেই। ঠাকুর বাড়ি যাব, কীর্তন করবো, ডাল ভাত খাবো, প্রত্যেকে যাব, কেউ মানা নেই, কারোর কোনো অসুবিধা নেই, সকলে যেতে পারে। অধিকার আদায়ে বাপ বেটাও তো দ্বন্দ্ব হয় কি না? জমি জায়গা নিয়ে, টাকা পয়সা, ঘর বাড়ি নিয়ে বাপ বেটাও তো দ্বন্দ্ব হয়। তেমনি আমরা যুবকরা যে মায়ের কাছে একটা অধিকার দাবি করেছিলাম যে এইখানে সামান্য একটু জায়গা মহারাষ্ট্রের সমস্ত ভক্তের নামে হোক, যাতে কি হবে, আমাদের একটা আধিপত্য হবে। আজ আছি কাল থাকবো না, আমরা তো চিরস্থায়ী কেউ না। এরপরে ছেলে মেয়ে যারা উত্তরসূরি তারা এসে যাতে মারামারি দ্বন্দ্ব না করে। কেন বললাম? যেটা আজকে ওড়াকান্দি হচ্ছে, যেটা আজকে ঠাকুরবাড়ি হচ্ছে, যেটা আজকে লবণচোরা মতিয়াখালী হচ্ছে, এগুলো তো জায়গা ব্যক্তিগতভাবে কিনা ছিল। আজকে সার্বজনিক মানুষ সেখানে কিভাবে মারামারি গন্ডগোল হচ্ছে দেখে শিখতে হয়। তো এগুলো দেখে আমরা চিন্তা করেছি যে আগের থেকে আমাদের মহারাষ্ট্র কমসে কম আমাদের ছেলে মেয়েদের পরে এই প্রেশার না হয়, এই লড়াইটা আমরাই লড়ে যাই।
তার কারণে এই লড়াইতে পা দিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে মমতা ঠাকুর গত বছর 18 জায়গা মহারাষ্ট্রের ভক্তদের নামে লিখে দিলেন। কিন্তু সেখানে কি হলো, 18 জায়গা লিখেছেন। 18 মানে আধা একর থেকে 2 জায়গা কম। এটা বুঝে নেবেন আপনারা, আধা একর থেকে 2 গুণটি জায়গা কম। তো সেখানে সার্ভে নাম্বার দিল একজন মারাঠির নামে, নিজের নামের সার্ভে না, অন্য একজনের সার্ভে নাম্বার। আর যে কমিটির কাছে দান করবে সেই কমিটির নাম দিল যা আমাদের মহারাষ্ট্রে নেই। মহারাষ্ট্রে আছে মতুয়া মহাসংঘ অষ্টিধাম রেজিস্ট্রেশন। উন্ডা লিখলেন শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মহাসংঘ অষ্টিধাম। শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মহাসংঘ অষ্টিধাম করে কোথাও আমাদের রেজিস্ট্রেশন নেই। এইবার আমাদের ডাক্তার মল্লিক, ডাক্তার পোদ্দার, প্রিন্সিপাল ভারতী মাস্টার, নির্মলেন্দু হালদার মিল, এরা সবাই শিক্ষিত, কিন্তু এরা চোখ বন্ধ করে তাতে সিগনেচার মারলেন। চোখ বন্ধ করে সিগনেচার মেরে কাগজপত্র তৈরি করে উকিল ধরে নোটারি করে রেজিস্ট্রেশন অফিসে গেলেন। যে দেখলো কি যে এই নামের সঙ্গে মহারাষ্ট্রের যে রেজিস্ট্রেশন তার সঙ্গে তো মিল নেই। ওনরা বললো তোমাদের ছিঁড়ে নষ্ট করে ফেলাও, এতে কোনো কাজ হবে না, এর কোনো উপায় নেই। কিন্তু ফোন করলো, আরে ভুল হয়ে গেছে মা, এই ব্যাপার। ঠিক আছে, তা এখন তো আসা হবে না, আগামী বছর যখন আসবো তখন ঠিক করে দেব। এগুলো জানতে হবে আপনাদের। আগামী বছর আসলো মানে এই বছর আসলো, আগের মিটিংয়ে, এই মিটিংয়ের আগে। তখন আমি বলেছিলাম যে এই যে জায়গা ভুল লেখা হলো, সিগনেচার দেওয়া হলো, রেজিস্ট্রেশন অফিসে গেল, এতগুলো শিক্ষিত মানুষ আমাদের সবাই ভুল করে কি করে? সবাই ভুল করে কি করে? একজনের চোখে তো পড়া দরকার। তাহলে সবার যখন ভুল হয়েছে, তাহলে আমার মনে হয় নিশ্চয় এই জায়গা দেওয়ার ইচ্ছা না। তোমার এই জায়গা আমাদের দেওয়ার দরকার নেই। মহারাষ্ট্রে আধা একর 1 একর করে জায়গায় এমন কোনো মন্দির নেই, হরি মন্দির, যে সেইখানে নেই। প্রত্যেকটা গ্রামে হরি মন্দিরে 1 একর 2 একর 5 একর জায়গা পর্যন্ত আছে। তাহলে এই আধা একর জায়গা তোমার আর লিখে দেওয়ার দরকার নেই। তুমি এটা ক্লিয়ার করো যে মহারাষ্ট্রের ভক্তরা মহোৎসব করবে না ঠাকুর বাড়ি করবে। পরিষ্কার বলছিলাম মমতা আমার সেখানে উত্তর দিল যে আমার মতুয়া মহাসংঘ দিয়ে আমি এখানে মহোৎসব করাবো। মতুয়া মহাসংঘের পরে দায়িত্ব থাকলো, আমরা কোনো প্রশ্ন করিনি। আমরা মনে করতাম কি মতুয়া মহাসংঘ মানে তো আমরাই, মহারাষ্ট্র সব ভক্তরা মতুয়া মহাসংঘ না। মতুয়া মহাসংঘ ঠাকুর বাড়ির তত্ত্বাবধানে চলা একটা সংস্থা, একটা কমিটি। ঠাকুর বাড়ির নির্দেশ ছাড়া মতুয়া মহাসংঘ একটা পাও ফেলতে পারবে না। হয়তো অনেক কিছু ভাবতে পারে যে এটা করা দরকার, ওটা করা দরকার, কিন্তু তার জন্য অথরিটি নিতে হবে তাদের কাছ থেকে যে এটা করবো কিনা। এই যে কথাগুলো আজ পর্যন্ত ঢাকা, আজ পর্যন্ত অন্ধকার পড়ে আছে, এগুলো আমাদের যদি বুঝাই শুরু হয়ে গেল দলাদলি, তার মানে তারা একটা গুট মতুয়া মহাসংঘ ঠাকুর বাড়ির তত্ত্বাবধানে কাজ করা শুরু করছে। ঠাকুর বাড়ির থেকে যাকে নির্দেশ দেবে সে ঠাকুর বাড়ির কাজ করবে, যাকে ঘাট ধরে বের করে দেবে সে বাইরে চলে যাবে। যদি কারোর প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন, আমি তার উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়ানো। আমি মমতা মার সঙ্গে ডাইরেক্ট ফেস টু ফেস এই নিয়ে কথা বলেছি। এখান থেকে 8 বছর আগে আমার সঙ্গে ঘরে মিটিং হয়, ঘরে ইন্টারনাল ভাবে, যেই মতুয়া মহাসংঘে কিভাবে চলা হবে। তাও আমি এসে বলেছিলাম, দিবসীটা বলেছিলাম, আমার ছেলেদের বলেছিলাম যে ঠাকুর বাড়ির কিন্তু সিদ্ধান্ত এই, এর ভিতরে যদি তোমরা কাজ করতে পারো তাহলে করো, আর যদি না করতে পারো তো বেরিয়ে আসো। তখন আমার কথা শুনিনি। 2 বছর কাজ করেছে, আমি বললাম 3 বছর তুমি বুঝতে পারবা। তবু আমাদের ছেলেরা 2 বছর কাজ করছে। 2 বছর কাজ করার পরে 3রা বছর বেরিয়ে এলো। কি হয়েছে? জি ঠিক তোমার কথা। আচ্ছা, এটা সিদ্ধান্ত ঠাকুর বাড়ির, আজকের থেকে না, 100 বছর ধরে এই সিদ্ধান্ত চলে ওখানে। তা না হলে ডিএলবি ঠাকুরের মতো মানুষ ঠাকুর বাড়ির থেকে বেরিয়ে যেতে পারে না। তা না হলে সম্পাদক স্বপন কুমার বিশ্বাসের মতো মানুষ ঠাকুর বাড়ির থেকে বেরোতে পারে না। গুরুচাঁদ চরিত লেখা আচার্য মহানন্দ হালদারের মতো মানুষ ঠাকুর বাড়ির থেকে বিতাড়িত হতে পারে না। আর আজকে আপনাদের সম্মুখে সবার সামনে আপনারা দেখতে পেলেন যে মহারাষ্ট্রে আপনাদেরই ছেলে মেয়ে সন্তান তারা ওখান থেকে বিতাড়িত হলো। লিখিত ভাবে দিয়েছে, আমাদের কাছে খাতা আছে,
রাজ্য কমিটির কার্যকরী অধ্যক্ষ সচিব আমাদের অধিকান্ত স্যারও ছিল, তখন ওই উত্তরপ্রদেশ থেকে এক গোটা এসেছিল, সেও ছিল। তাহলে এই সমস্ত মানুষের সিগনেচারে আমাদের লিখিতভাবে দেওয়ার পরেও সব কথা ফ্লাপস হয়ে গেল, লেখালেখি সব মুছে গেল। তার ইচ্ছা মতো যার পর দায়িত্ব দিল সে উৎসব করলো। আমরা বলতে পারতাম প্রত্যেক গ্রামে গিয়ে যে কেউ আষ্টি ধামে যেও না, কারণ আমাদের মনে এই ব্যথা ছিল, দুঃখ ছিল, কিন্তু আমরা বলিনি। এখানে মিটিং এর অ্যারেঞ্জ করেছি, তবু কোনো ভাব থেকে বলেনি যে আষ্টি ধামে যেও না। কেন? খাতা আনছো, বের করো। তো সেইখানে দাঁড়িয়ে আমরা মুখের পাথর, বুকে পাষাণ চাপা দিয়ে রেখেছিলাম যে না, আমাদের ঠাকুর বাড়ি, হয়তো ভুল ভ্রান্তি তাদের হচ্ছে বা আমাদের হচ্ছে, কারণ হয়তো হচ্ছে, এক সময় ঠিক হয়ে যাবে, এরকম একটা ভাবনা নিয়ে আমরা কিন্তু কাউকে বলিনি যে তোমরা ঠাকুর বাড়ি ও আস্তিতে যেও না, কাউকে বলেনি। তার সত্ত্বেও বদনাম আমাদেরকে নিতে হচ্ছে। এবার আমাদের মানুষ না জানার কারণে কিছু লোক গেছে, কিছু লোক যায়নি। এর মানে হচ্ছে আমাদের ভিতরে একটা ফুট ডালো রাজকর তৈরি হয়ে গেল, দলাদলি। তাহলে এই যে দলাদলি মতভেদ তৈরি হয়ে আছে, এই মতভেদের ভিতরে যদি আমরা ধীরে ধীরে আরো 2-1 বছর চুপ থাকি, তাহলে দেখা যাবে যে এক সময় এই দলাদলি মারামারির ভিতরে পরিণত হতে পারে, শত্রুতা পরিণত হতে পারে। তাহলে এটা আমরা যাতে আগে না বাড়াই, তার কি নির্ণয় নেওয়া যায়, আজকে আমার দলপতি বা বিশিষ্ট যারা ভক্ত এসছেন সকলের চরণে নিবেদন রাখার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। মহারাষ্ট্র রাজ্য কমিটি আমাদের পথ প্রদর্শক এবছর উৎসবের দায়িত্ব লিখিতভাবে দিয়েও কথা রাখতে পারলো না, তাতে আমরা সবাই দুঃখিত। আপনাদের বিবেচনাধীন বিচার আপনারা করবেন। বর্তমান কিছু ব্যক্তি বিশেষ চিন্তাধারা ও কিছু ধর্ম প্রচারকদের ভাবধারা, দেখুন ব্যক্তি বিশেষের চিন্তাধারা মানে আমরা যাদেরকে নেতৃত্ব দিয়ে রেখেছি তারা তাদের ব্যক্তিগত চিন্তাধারায় তারা সেইভাবে পরিচালনা করছে। আবার কিছু আছে গুরু গোসাই, তারা তাদের ভাবধারায় মত ধর্মকে পরিচালনা করছে। এই মহারাষ্ট্র বিভিন্ন গুরুরা তাদের আলাদা আলাদা ভাবধারায় পরিচালনা করছে। একদল আছে তারা গামছা পরে আসে, আসলে তারা ধুতি পরেই না, গামছা পরে আসে, একটা গামছা পরে একটা গামছা গাড়ি দিয়ে, গামছার সন্ধি বিচ্ছেদ হচ্ছে গা মোছা, হাত পা মোছা, স্নান করা, গা মোছা, মুখ মোছা, এর মানে হচ্ছে গামছা। সেই কাজে ইউজ হয়। সেই গামছাটা পরে ঠাকুর সবাই, ঠাকুর আমাদেরকে বলেছে আমি একা ঠাকুর সাজতে আসিনি, এই জাত শুদ্ধ ঠাকুর বানাতে এসেছি। কিন্তু আমাদের দীন ও দৈন্যতা আমরা মন থেকে মুছে ফেলতে পারিনি। আজও আমরা দীন ও দৈন্য, কিছু নেই, গরিব, ধুলো মাটি মেখে থাকবো, এরকম ভাবনার জন্য আমাদের ভিতরে বসে আছে। কেন? গুরুচাঁদ ঠাকুর 500 টাকা দিয়ে ড্রেস কিনেছিল কি সাথে সাথে? যে লাট দরবারে যেতে হবে কলকাতা থেকে 500 টাকা দিয়ে নাগড়া জুতো, পাঞ্জাবি, শেরবানি কিনে কেন পরে গিয়েছিলেন? কি শেখাচ্ছিলেন আমাদের? আমাদের শিখাইছিলেন যে রাজ দরবারে যেতে হলে রাজ পোশাকের প্রয়োজন আছে, কোর্ট মেইনটেন্যান্সের একটা সম্মান আছে। তাহলে আজকে আমরা রাজ দরবারে যাই আর ঠাকুর সবাই যাই, ওই একেবারে ঘাস কুটো ধুলোবালি মেঘে টেকে এক জায়গায় বসা, এগুলো করা উচিত না আমাদের, এর থেকে বিরত থাকা উচিত। আজকে এখানে কীর্তন করলাম, একটা ধুলো কালি কাপড়ে কীর্তন করেছি, ময়লা হয়ে গেছে, মাথায় সমস্ত জায়গায় কুটো কাটা ময়লা পড়ে আছে। এই অবস্থায় আমি একটা বাসে উঠে বাড়ি যাব, বাসে তো আমার একার জন্য পার্সোনাল সিট না, সেখানে তো আশেপাশে লোক বসবে, ভদ্রলোকরা বসবে। তাহলে এইটুকু সেন্স, কমন সেন্স আমাদের ভিতরে আসেনি যে যখন কীর্তন করেছি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেসটা আমি খুলে একটা ভালো বস্ত্র পরে আমাকে যেতে হবে, যাতে আমার জন্য কারো অসুবিধা না হয়। এগুলো তো গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা। এসব কথা বলতে গেলে আজও আমাদের যারা বুজরুক আছে তারা বলে যে এরা ভক্তি টক্তি ছুটে গেছে এদের। যাই হোক, বিচার করবেন আপনারা, আপনাদের উপরে বিচার ছেড়ে যাচ্ছি কিভাবে চলতে হবে। তাহলে বিভিন্ন গুরু গোসাইরা এবং বিভিন্ন নেতা নেত্রীরা যে মত ধর্মকে বিভিন্ন পথে, বিভ্রান্তির পথে চালাচ্ছে বা চালাতে চাচ্ছে, তার থেকে এক সূত্রে কি করে বাঁধা যায় এবং এক সূত্রে বাঁধতে হলে আমাদের কি স্টেপ নেওয়া দরকার, এটা আপনারা বিচার করবেন। আমরা রাজ্য কমিটি করে দিয়ে নিশ্চিন্ত, কিন্তু নিয়ম অনুযায়ী ঠাকুরবাড়ির নির্দেশ দেখুন। ডাক্তার অমল পোদ্দারের সঙ্গে কথা বলে আমি তার সিদ্ধান্ত নিয়ে এই নোটটা এখানে লিখেছি যে আমরা রাজ্য কমিটির
রাজ্য কমিটি করে দিয়ে নিশ্চিন্ত যে আমাদের সব দায় দায়িত্ব ভালো মন্দর বিচার তারা করবে, নিশ্চিন্ত আমরা। কিন্তু নিয়ম অনুযায়ী ঠাকুর বাড়ির নির্দেশে কমিটি চলতে হবে। ঠাকুর বাড়িরা যা নির্দেশ করবেন রাজ্য কমিটি সেভাবে চলতে বাধ্য। তার বাইরে ভাবলেও তারা করতে পারবে না। ভাবতে পারে যে এটা করা উচিত ওটা করা উচিত, কিন্তু ভাবলে তারা করতে পারবে না। ভক্তের সিদ্ধান্তে মতুয়া মহাসংঘ চলে না, আর কোনোদিন চলবেও না। মতামত আপনাদের উপর রেখে দিলাম। আপনারা ভাববেন যে ভক্তরা যা নির্ণয় করব সেটাই অন্তিম, তা কখনো না। মতুয়া মহাসংঘ কখনো ভক্তের নির্ণয়ে চলেনি, আর কখনো চলবেও না। আমি আগে যেটা বলেছিলাম লিখিতভাবে দিয়েছে, আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি। दिनांक 21/12/2025 रोजी रविवार श्री श्री हरिगुरुचाँद प्रमोदचाँद आश्रम श्रीधाम आस्ती वार्षिक मতুয়া धर्म सम्मेलन तथा हरिनाम संकीर्तन दिनांक 10, 11, 12 फेब्रुवारीला नियोजित करिता ठेवण्यात आला आहे। तुम्हारे आला आहे। या सभेत महाराष्ट्र मতুয়া प्रदेश कमिटी चे अध्यक्ष डॉक्टर पोद्दार, इतर पदाधिकारी सदस्य मार्कस उत्सव कमिटीची नियोजित निर्णय करण्यात आली आहे। यात श्री गौरव बाला यांच्या अध्यक्ष खाली उत्सव करण्याचा निर्णय सर्व সম্মতিনে পারিত করण्यात आले आहे। ওখানে রাজ্য কমিটির বা উপস্থিত সমস্ত ভক্তরা গৌরব বালার অধ্যক্ষতায় একটা কমিটি তৈরি করার নির্দেশ পারিত করেন। কমিটিতে সদস্য সিফারিশ আচ্ছা, এখানে আমরা শর্ত রেখেছিলাম 3টে। সেই শর্তে একটু পড়ে শোনো। कमिटीचे सदस्य व शिफारिश यांना बदल करण्यात येणार नाही। 2. उत्सव कमिटीचा विशेष खर्च व्यवस्थितीचा देण्यात येणार नाही, वैयक्तिक देण्यात येणार नाही। उत्सव कमिटी पुढच्या उत्सवापर्यंत व सर्व प्रकारचे आयोजन करतील व आर्थिक व्यवहारावर उत्सवाच्या खर्चातून करतील व उत्सवातील खर्चाचा हिशोब पुढच्या उत्सवापर्यंत करतील। তো রাজ্য কমিটির মারফত এটা আমরা শর্ত রেখেছিলাম যে আমরা যে কমিটিটা তৈরি করব এই কমিটি উপর থেকে কোনো সিফারিশ করে ফেরবদল করা যাবে না। শর্ত কেন রেখেছিলাম? এর আগের বছর যখন আমরা উৎসব করি তখন একটা লোককে আমরা কমিটিতে নেওয়া হয়েছিল না, হয়তো আমাদের সর্বসর্বা তার ফেভারেট। তো ফোন আসে যে একে কেন রাখনি তোমরা কমিটিতে। আমরা কাকে কাকে নিয়ে কমিটিতে কাজ করব না করব সেটা একটা দায়িত্ব থাকে, এক অপরের সঙ্গে একটা লিঙ্ক থাকে, কন্ট্যাক্ট থাকে যে একে আমি এই দায়িত্ব দিলে কাজ করবে। তো সেইভাবে কমিটি করা হয়েছে। সেখানে উপর থেকে ফোন আসে যে অমুককে কেন নিলে না, অমুককে কেন নিলে না। এক জায়গায় না এক জায়গায় এদের নাম রাখতে হবে এবং বাধ্যতামূলক কমিটির প্রেসার এবং হাইকমান্ডের প্রেসারে আমাদেরকে বাধ্যতামূলক তাদের নাম কমিটিতে রাখতে হয়েছিল। এবার কমিটিতে থাকলো, দেখলো কি এই লোকগুলো সব এক ফেভারেট, সে কিন্তু আমাদের সঙ্গে মিশছে না, তাহলে সে শুধু নাম থেকে গেল, 1% কাজ করেনি, 1% কাজ করেনি, অথচ তার নাম রাখতে হবে। তো এই ধরনের কীর্তি না হয়
তার জন্য আমরা শর্ত রেখেছিলাম যে উপরের কোনো সুপারিশে কমিটির ফেরবদল হবে না, এটা মেনে নিয়েছিল ওরা। দ্বিতীয়, বৈয়ক্তিক হিসাব চাই, বৈয়ক্তিক মানে তুমি আমার হিসাব দাও, সেই জন্য কি একটা হয়ে গেছে তাকে হিসাব দিতে হবে। আমরা বলেছিলাম সব দলপতি সব ভক্তরা আসবে, সবার সামনে আমরা একবার হিসাব দেবো, এটা মেনে নিয়েছিল। তারপরে আমাদের সারা বছরের যে কাজকর্ম মন্দির পরিচালনা থাকে, সেই সারা বছর মন্দির পরিচালনার দায়িত্ব আমাদের থাকবে। কেন? 3 বার মিটিং করে একবার চাবি আমাদের, একবার চাবি আরেকজনের, একবার চাবি আমাদের, একবার চাবি আরেকজনের, এগুলো হয়েছে, আপনারা দেখেছেন। চাবি কার ধারে? গোবিন্দর ধারে। চাবি কার ধারে? খরাতি স্যারের ধারে। চাবি কার ধারে? গণেশের ধারে। আবার কমিটি আমরা, পয়সা আমাদের কাছে, টাকা আমাদের কাছে, চাল ডাল আমাদের কাছে, ওদের কাছে চাবি চাবি দাও, আমাদের এ লাগবে ও লাগবে। এই যে টানাছাড়া ভাবে চলছে 2-3 বছর, এ তো সাধারণ মানুষ জানে না। আমরা এই জন্য বলছিলাম যে 1 বছর আমরা পরিচালনা করব, চাবি আমাদের কাছে থাকবে, কখন কি লাগবে না লাগবে সেটা আমরা একবার মিটিং করতে গেছি, যুবকরা রাত 9টার সময় চাবি চেয়ে এনে কটা থাল বের করতে হবে, পাতা, তা রাত 9টার সময় চাবি চেয়ে এনে থাল বের করতে হবে, তাহলে ওই জায়গায় খাওয়া যাবে না। এই ধরনের ঘটনা ওখানে ঘটতে থাকে। আর এগুলো অনেক দিন ধরে করে আসছে যে একাধিপত্য সর্বজনীন যখনই ভাব দেখে যে সবাই একটা অধিকার পাতাচ্ছে, তখন সেখান থেকে কাট অফ করে দূরে সরানোর ব্যবস্থা, এটা কয়েক বছর ধরে চলছে, কিন্তু আমাদের সাধারণ মানুষ জানে না। এগুলো আমরা ওর ভিতরে ইনভলভ, যার কারণে আমরা বুঝতে পারি যে যখনই আমরা একটা পাওয়ার দেখাই বা সংগঠনের শক্তি দেখাই, তখনই আমাদেরকে দূরে সরিয়ে দেয়, একজন ব্যক্তিগত ওখানে মাতব্বর রেখে দেয়। এ হচ্ছে অবস্থা। এগুলো আপনারা বিচার করবেন। আরো কয়েকটা কথা বলছি। সবাই চায় মত ধর্মের জয় হোক, প্রচার প্রসার হোক, কিন্তু সেই সুযোগে ঠকবাজ, প্রতারক, শোষণকারী বা বিভিন্ন কুসংস্কার যদি ফলে ফুলে ওঠে, তাহলে ঠাকুর আসার সার্থকতা কোথায়? যে যে মত পথে আছে, কারো তা কোনো বাধা বিপত্তি নেই বা থাকা উচিত নয়, মতুয়াদের বেলায় কেন? এগুলো আপনারা নির্ণয় করবেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমরা একত্রে বাস করি, যার যার মত পথে যে যে নিয়ম আছে সেগুলো তারা মানে বা মেনে চলে। আমরা সমস্ত মতুয়ারা যদি এক হয়ে এক পথে এক নির্ণয়ে বলি যে আমাদের মতুয়া ধর্মে যে নিয়ম আছে সেগুলো আমরা মেনে চলবো, তাহলে মনে হয় অন্য কারোর কোনো বাধা বিপত্তি থাকে না। এগুলো আমাদের সংগঠনের মাধ্যম দিয়ে বিচার করার সময় এসেছে। মতুয়া মত পথের বাগডোর বা এই সংসার চালানোর দায়িত্ব যাদের হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত ঘুমিয়ে আছি, একবার জেগে উঠে দেখলে হয় যে আমরা নিজেদের কাজ নিজেরা কিছু করতে পারি কিনা, কারোর পরে নিশ্চিন্ত না হয়ে। কেউ আমাদের কাজ করে দেবে এই ভাবনা মাথার থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের কাজ নিজেরা করা যায় কিনা এটা আপনারা ভাববেন। মতুয়া ধর্মের সিদ্ধান্ত ধরে এমন কিছু নিয়মের মধ্যে আমরা আসতে পারি যা আমরা সবাই মেনে নেব এবং পালন করব। একই ধর্ম থেকে কেউ করব কেউ করব না, স্বেচ্ছাধীন চলব, এতে প্রচার না হয়ে অপপ্রচার হয়, হাস্যকর উপহাসকর হয়ে যায়, এ বিষয়ে আপনারা বিচার করবেন। আমরা সবাই বর্তমান পরিস্থিতির সম্মুখীন, যদি দেখেও না দেখার ভান করি। আজ আমরা অনেকে বলে যে জানি এটা হবে, কিন্তু আমি মানতে পারছি না। হয়তো আমার আত্মীয় স্বজন বর্গ বা কোনো স্বার্থের লাঘব হবে, যে কারণে আমি জানি কিন্তু ওটা আমি মানতে পারছি না। এ ধরনের কিন্তু কথা আমরা সমাজে শুনতে পাই। তো এখানে আমি এই জন্য লিখেছি, দেখেও না দেখার ভান করি। সময় জবাব দিবে, সে কিন্তু বসে থাকবে না। একবার ভাবুন, একই ধর্মে এক অপরের ভাবাবেগে আঘাত লাগছে, কি হবে? যদি কিছু হয় তার জন্য দায়িত্ব বর্তমান মতুয়া সমাজ। বড় কঠিন কথা লিখেছি আমি, যে আমাদের মতুয়া ধর্মে নিয়ম আছে, একদল মানবে একদল মানবে না, তাহলে নিজেরা দলাদলি করে হয়তো মারামারি খুনোখুনি কত কিছু হতে পারে আগে, কিন্তু তার জন্য দায়ী কে থাকবে? আজকের এই মতুয়া সমাজ। আজকের এই মতুয়া সমাজের প্রত্যেকটা মতুয়া দায়ী, যে নিজেরা ভাই ভাই মারামারি করে খুনাখুনি করে মরছে। এর জন্য আগে থেকে আপনারা এর বিচার বিমর্শ পরামর্শ করবেন
একটা পরামর্শের মাধ্যম দিয়ে নিজেরা যেন একটাই রাস্তা ধরে রাখতে পারেন, সেই চিন্তা ভাবনা আপনারা রাখবেন। সর্বশেষ সকলের কাছে প্রার্থনা, এ পর্যন্ত যা কিছু বললাম এক একটা ধরে আলোচনা করুন, রায় হলে আর একটা ভাবুন, যদি কোনোটায় রায় বেরোয় আপনারা সেই রায়টা বলবেন, এখানে একজন সেটাকে নোট করবে, সেই রায়টা যে এই বিষয়ের পরে আমরা একমত, এই রায় দিলাম, রায়টা এখানে কিন্তু নোটেড হবে লিখিতভাবে, এটা আজকের ইতিহাস হয়ে থাকবে। যদিও লোক সংখ্যা কম হলেও এটা একদিন না একদিন এই মহারাষ্ট্রের উত্তরসূরিরা বই পুস্তকের মাধ্যমে পড়বে ইতিহাস রূপে। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো, মুদ্রা কথা মিলেমিশে থাকা যায়, ভাই ভাই দ্বন্দ্ব না হয়, তার একটা সুব্যবস্থা আপনারা করবেন। সুদূর ভবিষ্যতের চিন্তা করে আগামী উত্তরসূরি যারা আসবে তাদের যেন কষ্ট না হয়, শান্তিপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকের এই ব্যবস্থা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় মতুয়া, জয় হরিবল, সকলকে প্রণাম। সর্বশেষ সর্বমতে একটা নতুন সংগঠন বা সমিতির মাধ্যমে আপনারা সিদ্ধান্ত রাখার চেষ্টা করবেন, কারণ মতুয়া মহাসংঘ রাজ্য কমিটির থেকে যে আশ্বাসন আমরা পেয়েছি সেটা তারা পরিষ্কার করে দিয়েছে যে মহারাষ্ট্র রাজ্যের দলপতিরা এবং বিশিষ্ট ভক্তরা মিলে যদি আলাদাভাবে একটা সংগঠন তৈরি করে মহারাষ্ট্রের বাগদৌড় না ধরে, তাহলে এই মতুয়া মহাসংঘের ভরসায় থাকলে মহারাষ্ট্রের মতুয়াদের অনিশ্চিত ক্ষতি হবে, নিশ্চিত ক্ষতি হবে। এ পর্যন্ত বলে আমি বিরাম নিচ্ছি, এরপরে আপনারা আলোচনা শুরু করবেন, কোন পয়েন্টের পরে করবেন যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি পুনঃ বলবো যে এক একটা পয়েন্টের পরে আপনারা আলোচনা করবেন। আর মঞ্চে যারা আমাদের গণ্যমান্য ব্যক্তি আছে সকলকেই বলবো আপনারা সকলে নিচে এক জায়গা গোল হয়ে বসে, যেমন মিটিংয়ে বসি গ্রামে, মাঝখানে একটু গ্যাপ থাকবে, চারিপাশ থেকে গোল হয়ে এক জায়গা বসে এই সিদ্ধান্তগুলো আপনারা করবেন। আপনাদের কাছে এই প্রার্থনা। জয় জয় শান্তি হরি প্রীতে প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, জয় হরি বল।